এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় আরও 2 ফিলিস্তিনি নিহত। ইউক্রেনে নিরাপত্তা ছাড়া যুদ্ধবিরতি হবে ব্যর্থতা, জানিয়েছেন জেলেনস্কি। পশ্চিম তীরে আরও একটি শরণার্থী শিবির খালি করল ইসরায়েল। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, উত্তেজনা। ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল ইহুতি। জেলেনস্কিকে নিয়ে যা বলল রাশিয়া। গাজায় ইসরায়েলি হামলায় আরও 2 ফিলিস্তিনি নিহত। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির সর্বশেষ লঙ্ঘন করে সোমবার 3 মার্চ গাজার দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আরও 3 জন আহত হয়। সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলীয় রাফা শহরে ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছে। এছাড়া খান ইউনিসে ক্ষেপণাস্ত্র হামলায় আরও 3 জন আহত হয় বলে জানিয়েছে চিকিৎসকরা। গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পরপরই রোববার 2 মার্চ থেকে গাজা জুড়ে হামলা বাড়িয়েছে ইসরায়েল। গতকালও গাজা উপত্যকায় একই ধরনের ইসরায়েল হামলায় 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করতে অস্বীকার করার পর গাজায় মানবিক ত্রাণ প্রবেশও স্থগিত করেছে ইহুদিবাদী সরকার। প্রসঙ্গত, গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে। ইউক্রেনে নিরাপত্তা ছাড়া যুদ্ধবিরতি হবে ব্যর্থতা, জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশে নিরাপত্তা গ্যারান্টি ছাড়া কোনো যুদ্ধবিরতি টেকসই হবে না। রবিবার লন্ডনে ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুদ্ধ বন্ধে কেবল অস্ত্রবিরতি যথেষ্ট নয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখরন জানিয়েছেন, ফ্রান্স ও যুক্তরাজ্য 1 মাসের জন্য যুদ্ধবিরতি চাই, যা আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোকে অন্তর্ভুক্ত করবে। তবে স্থল যুদ্ধ আপাতত এই চুক্তির আওতায় আসবে না। জেলেনস্কি স্পষ্ট করেন, নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতিতে রাজি হলে সেটি ইউক্রেনের জন্য আঘাতঘাতী হবে। তার আশঙ্কা, রাশিয়া চুক্তি ভঙ্গ করলে ইউক্রেন পাল্টা আঘাত আনবে, যা নতুন বিতর্কের জন্ম দিবে। 1 সপ্তাহ পর রাশিয়া যদি আমাদের উপর হামলা চালায়, তখন আমরা পাল্টা আঘাত করব। তখন কি হবে? দীর্ঘদিন ধরে চলতে থাকা দোষারোপের খেলা। তিনি বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় সুবিধাভোগী হবে রাশিয়া, ইউক্রেন নয়। জেলেনস্কির পদত্যাগ প্রসঙ্গে বিতর্ক। পশ্চিম তীরে আরও একটি শরণার্থী শিবির খালি করল ইসরায়েল। সপ্তাহব্যাপী অভিযানে ইসরায়েলি সেনারা দখলকৃত পশ্চিম তীরে নুরসাম শরণার্থী শিবিরের ঘরবাড়ি ভেঙে ফেলেছে। গাজায় গত 6 সপ্তাহ ধরে যুদ্ধ বন্ধ থাকার সময় এই অভিযানের ফলে হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন। উত্তর পশ্চিম তীরের কিছু বৃহত্তম শরণার্থী শিবির খালি করা হয়েছে। তুলকালাম শহরের বাহিরে অবস্থিত নুরসামস হল সর্বশেষ শিবির, যা থেকে কার্যত বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে। বাসিন্দারা বলেছেন, বুলডোজারগুলো সেই এলাকার মধ্যে দিয়ে একটি প্রশস্ত রাস্তা পরিষ্কার করেছে, যাতে সহজেই সামরিক যানবাহনগুলি প্রবেশ করানো যায়। প্রায় 13,000 জনসংখ্যার মধ্যে প্রায় কেউই মূল শিবিরের ভিতরে অবশিষ্ট নাই। নুরসামস শিবির পরিষেবা কমিটির প্রধান নিহাত আল সাউইশ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, শিবিরে প্রায় 3,000 লোক অবশিষ্ট ছিল। আজ পর্যন্ত তারা সবাই চলে গেছে। এখনো কিছু লোক বাহিরের দিকে রয়েছে, কিন্তু শিবিরে কেউ অবশিষ্ট নেই। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, উত্তেজনা। সোমবার আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে প্রধান সীমান্ত ক্রসিংয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। উভয় পক্ষের বাহিনীর মধ্যে রাতভর গোলাগুলি হয়েছে। এতে কমপক্ষে 1 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। কাবুলের সীমান্ত চৌকি নির্মাণের বিষয়ে উদ্বেগের কারণে ইসলামাবাদ 21শে ফেব্রুয়ারি থেকে পূর্ব আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশ এবং পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবশিষ্ট তোরখাম সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি আফগান সংবাদ মাধ্যম টোলো নিউজকে
জেলেনস্কি বলেন, রবিবার রাতে সীমান্তে গোলাগুলি শুরু হয় এবং সোমবার সকাল 11টা পর্যন্ত চলে। তুরখাম সীমান্ত ক্রসিং পুনরায় চালু করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর এই ঘটনা ঘটে। ফলে ফল ও শাকসবজি সহ পণ্যবাহী হাজার হাজার ট্রাক এবং যানবাহন আটকা পড়েছে। কানি বলেন, পাকিস্তানি বাহিনী প্রথমে গুলি চালায় এবং এই ঘটনায় কমপক্ষে একজন তালেবান কর্মকর্তা নিহত এবং আরো 2 জন আহত হয়। সীমান্ত ক্রসিং এর কাছে বসবাসকারী নাঙ্গারহারের বাসিন্দা আব্দুল রহিম টেলিফোনে আরব নিউজকে বলেছেন, গত রাত থেকে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। সংঘর্ষের পর আরো গুলিবর্ষণ হতে পারে বলে আমরা উদ্বিগ্ন। ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল ইহুদি। যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আরব উপদ্বীপের দেশটিতে এই অঞ্চলে মার্কিন স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ বাড়ানোর জন্য প্রস্তুত থাকার প্রতিশ্রুতি দিয়েছে। ইহুদির রাজনৈতিক ব্যুরো সদস্য হাজিম আল আসাদ জোর করেছেন, আগ্রাসন অব্যাহত থাকলে এই আন্দোলন এই অঞ্চলে মার্কিন স্বার্থকে লক্ষ্য করে একটি ব্যাপক যুদ্ধে লিপ্ত হতে প্রস্তুত। তিনি গাজায় আক্রমণ বা ইয়েমেনের প্রতি যে কোনো আগ্রাসনের সরকারকে সমর্থন বা সুরক্ষা দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে ইহুদির উচ্চ পদস্থ কর্মকর্তা নাসর আল দিন আমিন বলেছেন, আমরা গাজা দেখছি এবং তেগারের দিকে। তিনি বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সমস্ত সামরিক ইউনিট সম্পূর্ণ প্রস্তুত ছিল। জোর দিয়ে বলেছেন, আমরা পূর্ববর্তী পরীক্ষায় নিজেদের প্রমাণ করেছি। 2023 সালে অক্টোবরে গাজায় ইসরায়েলি সরকারের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিম এশিয়া অঞ্চল জুড়ে সংবেদনশীল ইসরায়েলি ও আমেরিকা লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইহুদি। সেই সাথে ইসরায়েলি জাহাজ বা অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে সরবরাহ বহনকারী জাহাজগুলিতে বাহিনীর অভিরাম হামলার কথা উল্লেখ করেছেন আমির। জেলেনস্কিকে নিয়ে যা বলল রাশিয়া। সোমবার রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাকযুদ্ধের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শান্তি স্থাপনে বাধ্য করার প্রয়োজন। রাশিয়ার দাবি, জেলেনস্কিকে এই নীতি ধরে রাখলে যুদ্ধের অবসানের উপায় খুঁজে বের করা বেশ কঠিন হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন শুক্রবার, হোয়াইট হাউসে যা ঘটেছে তা অবশ্যই দেখেছি যে ইউক্রেনের চারপাশে একটি মীমাংসার পথে পৌঁছানো কতটা কঠিন হবে। পেসকভ বলেছেন, কিয়েভ প্রশাসন এবং জেলেনস্কি শান্তি চায় না, তারা যুদ্ধ চালিয়ে যেতে চায়। পেসকভ বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কেউ জেলেনস্কিকে তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য করে। কেউ একজনকে জেলেনস্কিকে শান্তি চাইতে বাধ্য করতে হবে। যদি ইউরোপীয়রা তা করতে পারে তাহলে তাদের সম্মানিত এবং প্রশংসা করা উচিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2022 সালে ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠিয়েছেন। এরপর থেকে শুরু হয় ইউক্রেন যুদ্ধ।